নমস্কার, টিভি9 বাংলায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি কুণাল। শুরু করছি হোয়াট বেঙ্গল থিংস টুডে। বাংলা কিভাবে, এই প্রশ্ন যখন আমরা প্রত্যেক দিন তুলি, সেখানে দাঁড়িয়ে বাংলা এই মুহূর্তে রাজনীতির ঊর্ধ্বে নয়। যে কোনো বিষয়, যে কোনো ইস্যু, বাংলার এই মুহূর্তে সবচেয়ে বড় দুর্ভাগ্য তা হলো সব বিষয়ের মধ্যেই ঢুকে পড়ে রাজনীতি, এবং এই রাজনীতির ঊর্ধ্বে না উঠতে পারার যে একটা কালচার এই মুহূর্তে তৈরি হয়েছে বাংলায়, তা নিয়ে প্রত্যেক দিন আমাদের আলোচনা। প্রত্যেক বিষয় আমরা যখন দেখি যে বিভিন্ন বিষয়ে রাজনীতি হচ্ছে, সেখানে দাঁড়িয়ে এবার ইউপিএসসি নিয়ে যখন বিতর্ক হয়েছিল তখনও সেই রাজনীতি। এবার আমরা দেখলাম ডাব্লিউবিসিএস, সেই ডাব্লিউবিসিএস পরীক্ষাতেও একইভাবে প্রশ্ন উঠে আসছে। কেন সেক্ষেত্রে রাজনীতি উঠে আসছে? ডাব্লিউবিসিএস পরীক্ষার যে প্রশ্নপত্র, যে 5টি পয়েন্ট নিয়ে বিতর্ক ইতিমধ্যেই দানা বেঁধেছে, তার মধ্যে 2টি বিষয় খুবই গুরুত্বপূর্ণ। এক, কেন বীর সাভারকরের প্রশ্ন এক্ষেত্রে এলো, এবং এরই পাশাপাশি সরকারি বিভিন্ন প্রকল্পের বিষয় কেন উল্লেখ রয়েছে। এর আগে ইউপিএসসি নিয়ে আপনারা জানেন যে সোচ্চার হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে ভোট পরবর্তী হিংসা নিয়ে লিখতে বলা হয়েছিল ছাত্রছাত্রীদের। স্বাভাবিকভাবেই তখন যখন তৃণমূল প্রশ্ন তুলেছিল, এই মুহূর্তে দাঁড়িয়ে বিজেপি প্রশ্ন তুলছে। আমরা প্রশ্ন তুলছি এই মুহূর্তে বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে, যে প্রত্যেকটি বিষয়ে কেন রাজনীতি। তাই আজকে আমাদের আলোচ্য বিষয় রাজনীতির প্রশ্ন না প্রশ্নের রাজনীতি। এই যখন আমাদের আলোচ্য বিষয়, তখন আরো একবার আপনাদের সামনে নিয়ে আসতে চাইবো যে ইউপিএসসি এবং ডাব্লিউবিসিএস দুই পরীক্ষার মাধ্যমে কেন্দ্র এবং রাজ্য সরকারের চাকরিতে সর্বোচ্চ পদে নিয়োগ করা হয়। সরকারি চাকরির এই দুই পরীক্ষার গায়েও এবার লাগলো রাজনীতির রং। রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে প্রশ্নপত্র তৈরির অভিযোগ। আগে ইউপিএসসি পরীক্ষার দিকে আঙুল তুলেছিল তৃণমূল কংগ্রেস, যেমনটা বলছিলাম, আর তারপর ডাব্লিউবিসিএস পরীক্ষাকে কাঠগড়ায় এই মুহূর্তে তুলছে বিজেপি। প্রথমে দেখাবো ঠিক কি ঘটছে, একটি রিপোর্ট। রবিবার রাজ্য জুড়ে ডাব্লিউবিএসসির প্রিলিমিনারি পরীক্ষা নেওয়া হয়। মাল্টিপল চয়েস 41 নম্বর প্রশ্ন ছিল, গত 10 বছরে পশ্চিমবঙ্গে কতগুলি নতুন সরকারি মেডিকেল কলেজ চালু হয়েছে। 43 নম্বর প্রশ্ন ছিল, পশ্চিমবঙ্গ সরকারের সবুজ সাথী প্রকল্পে মাদ্রাসা ও বিদ্যালয়ের কোন শ্রেণীতে ছাত্রছাত্রীদের সাইকেল দেওয়া হয়। 133 নম্বর প্রশ্নটি ছিল কন্যাশ্রী প্রকল্প সংক্রান্ত। 41 ও 43 নম্বর প্রশ্নের পাতা টুইট করে রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ দেখেছেন শুভেন্দু অধিকারী। লিখেছেন, পশ্চিমবঙ্গে ভোট পরবর্তী হিংসা নিয়ে ইউপিএসসি পরীক্ষায় প্রশ্ন আসায় বিতর্ক বাঁধানো হয়। এখন তো ডাব্লিউবিএসসি পরীক্ষায় পশ্চিমবঙ্গের সরকারি প্রকল্পের বিজ্ঞাপন। দেখা যাক মেকি বুদ্ধিজীবীরা কিভাবে বিষয়টিকে তাদের সুবিধা মতন ব্যাখ্যা করেন। ইউপিএসসির লিখিত পরীক্ষায় সম্প্রতি পশ্চিমবঙ্গের নির্বাচনী সন্ত্রাস নিয়ে 200 শব্দের মধ্যে লেখার জন্য 10 নম্বরের প্রশ্ন দেওয়া হয়। এ নিয়ে বিজেপির দিকে আগুন তোলেন মমতা বন্দ্যোপাধ্যায়। অভিযোগ করেন, রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে এই ধরনের প্রশ্ন খুবই আপত্তিকর। বিজেপি পার্টি অফিসে এইসব প্রশ্ন তৈরি হয়। রবিবার ডাব্লিউবিএসসি পরীক্ষায় আরও একটি প্রশ্ন নিয়ে প্রশ্ন তুলেছে বিজেপি। 117 নম্বর প্রশ্নটি ছিল, কোন বিপ্লবী নেতা জেল থেকে ব্রিটিশ সরকারের কাছে ক্ষমা চান। 4টি অপশনের মধ্যে প্রথম অপশনটি ছিল বীর সাভারকর। এ প্রসঙ্গে রবিবার বিজেপি নেতা সায়ন্তন বসুর অভিযোগ করেন, রাজনৈতিক উদ্দেশ্যে প্রশ্ন করা হয়েছে। সাভারকর কোনোদিনও ব্রিটিশদের কাছে কোনো মুচলেখা দেননি। ইতিহাস, সাধারণ জ্ঞান, কারেন্ট অ্যাফেয়ার্স আর দলীয় রাজনীতির মধ্যে ফারাকটা অনেক সময় বড় সূক্ষ্ম। ক্ষুদ্র রাজনৈতিক স্বার্থে সেটাকে কাজে লাগানো হচ্ছে কিনা, এই নিয়ে উঠছে প্রশ্ন। ব্যুরো রিপোর্ট, টিভি9 বাংলা। যখন এই প্রশ্নে উঠে আসছে এই মুহূর্তে, এই প্রশ্নের উত্তরগুলো যাদের কাছ থেকে সবচেয়ে ভালো পাওয়া যায় তারা অবশ্যই রাজনৈতিক ব্যক্তিত্ব। আমাদের সঙ্গে এই মুহূর্তে উপস্থিত রয়েছেন, আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তৃণমূল নেতা তাপস রায়। আপনাকে স্বাগত এই মুহূর্তে টিভি9 বাংলায়। আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি নেতা বিমল শঙ্কর নন্দ, আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন সরাসরি। বিমলদা, আপনাকেও স্বাগত। রয়েছেন এই মুহূর্তে অধ্যাপক পার্থপ্রতিম বিশ্বাস। পার্থদা, স্বাগত আপনাকে। আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে রাজনৈতিক বিশ্লেষক প্রবীণ সাংবাদিক শুভময় মৈত্র। শুভময়দা, আপনাকেও স্বাগত। আমি শুরুতেই যাবো একটুখানি তৃণমূল কংগ্রেসের কাছে। প্রশ্ন উঠেছিল এর আগে ইউপিএসসি নিয়ে আপনার প্রশ্ন তুলেছিলেন। এই মুহূর্তে প্রশ্ন ডাব্লিউবিসিএস নিয়ে। আমার সরাসরি আপনার কাছে প্রশ্ন এই মুহূর্তে বীর সাভারকরের প্রশ্নেই আমি যদি আসি শুরুতেই, যে বারিন ঘোষ থেকে শুরু করে সুধীর কুমার সরকার, নন্দগোপাল, ঋষিকেশ কাঞ্জিলাল, বহু মানুষের নাম সেখানে ছিল। তারাও মার্সি পিটিশন করেছিলেন, এমনটা ইতিহাসের পাতায় উঠে আসে। যদিও বিজেপি মনে করে না যে বীর সাভারকর তিনি মার্সি পিটিশন করেছিলেন। তো সেই নামগুলো শুধু নেই কেন? এক্ষেত্রে বীর সাভারকরের নাম কেন রয়েছে? জানি না আপনি কতটা দায়িত্ব নেবেন, তবু আপনার কাছে সরাসরি প্রশ্ন। বিষয় হলো, যে কোনো পরীক্ষারই, সে স্কুল হোক, কলেজ হোক, ইউনিভার্সিটির হোক, ইউপিএসসি হোক বা ডাব্লিউবিসিএস হোক, এই পরীক্ষার প্রশ্ন কি হবে,
প্রশ্নকর্তারা সেটা তৈরি করেন বা জানেন। এছাড়া যদি অন্য কেউ জানে বা জানতো তাহলে তো প্রশ্ন ফাঁসের একটা ঘটনা ঘটতো। তবে বীর সাভারকার সম্পর্কে যেটা বলা হয়েছে এটা ঘটনা, একবার নয়, উনি বেশ কয়েকবার চিঠি লিখেছিলেন সেলুলার জেল থেকে, এবং এটা সকলেরই জানি। ইতিহাসটাকে তো আর বদলানো যাবে না, যদিও চেষ্টা করছে বিজেপি ভারতবর্ষের সংস্কৃতি, ভারতবর্ষের সনাতন ধর্ম 10,000 বছরের 5,000 বছরের সংস্কৃতি, এগুলোকে সব বদলানোর একটা চেষ্টা করছে। যেমন এই কদিন আগে রাজীব গান্ধীর নামাঙ্কিত খেলরত্ন সেটাও বদলে দিলেন। আর একটা কোনো খেলরত্ন হতেই পারতো ধ্যানচাঁদজির নামে, কিন্তু রাজীব গান্ধীকে অসম্মান করার জন্যে ধ্যানচাঁদজির নামকে সরিয়ে ব্যবহার করাটা নিশ্চয়ই ভারতবর্ষ। তাপসদা, আমার এখানে আপনার কাছে সরাসরি প্রশ্ন, আমি এক্ষেত্রে কন্ট্রাডিকশনে যাচ্ছি না, বিজেপি কি করেছে না করেছে তাহলে বিজেপির কাছে যাবো, কিন্তু প্রশ্ন তাপসদা এটাই যে এই যে বিতর্ক আজকে সাভারকারের, এই বিতর্কটা টেনে আনা কি পাল্টা ডাব্লিউবিসিএস এর মতন গুরুত্বপূর্ণ একটা পরীক্ষায়? এটা আমি পাল্টা, আমি প্রশ্নকর্তা নই, আমি হাউ ক্যান আই ঠিক, সে ঠিক। এটা পাল্টা? আর কেনই বা পাল্টা? ইতিহাস কি পাল্টা হয়? না না, রাজনৈতিক দলগুলো যা 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 করে যায় স্বাধীনতার পর থেকে, যা করে গেছে, ঠিক করুক বা বেঠিক করুক, সেটা তো ইতিহাস, সেটা তো পাঠ্যক্রমে আসে না তা তো নয়। সেটা তো ছাত্ররা পড়াশোনা করে, শুধু পড়াশোনা করে না, রাজনৈতিক ব্যক্তিত্বকে নিয়ে, ঘটনাকে নিয়ে তো রিসার্চ হয়, গবেষণা হয়। রাজনীতিটাকে এত খেলো করে দেখলে ভাবলে হবে না। আর যদি এই বিষয়টা না থাকতো তাহলে TV9 কি অ্যাঙ্কার কি করতো, বা TV9-এও তো আজকে এই প্রসঙ্গটা নিয়ে তাহলে তো আলোচনাই আসতো না। আসতো কি? তাহলে TV9-কে তো আলোচনায় আসার জন্য তো একটা বিষয় দরকার। সুতরাং আমি কখনোই, এটা কিন্তু সব রাজনৈতিক দলের হয়ে আমি বলবো না না, ঠিক কথা তাপসদা, আমি আসছি আপনার কাছে। প্রসঙ্গক্রমে শুধু এটুকু বলে রাখি যে ডেফিনেটলি TV9 বাংলা প্রত্যেকদিন রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা করে, কিন্তু ডাব্লিউবিসিএস বা ইউপিএসসি-তে রাজনীতি হোক এটা আমরা কেউই চাই না। আমি সরাসরি আসবো বিজেপির কাছে এই মুহূর্তে। আমি একটু আপনার কাছে এই সরাসরি যেটা তাপসদা বললেন, আপনার কি ব্যাখ্যা? আপনার পাল্টা নিশ্চয়ই একটা বক্তব্য থাকবে। না, আমার কথা হচ্ছে যে এটা ঠিকই যে রাজনীতির প্রশ্ন আসবেই, অস্বীকার করা যায় না। দৈনন্দিন জীবনে রাজনীতি যদি থাকে তাহলে আলোচনায় রাজনীতির প্রশ্ন আসতেই পারে। আর এই সমস্ত পরীক্ষায় ডব্লিউবিসিএস হোক, আইএএস বা ইউপিএসসির পরীক্ষায় জেনারেল নলেজ একটা প্রশ্ন থাকে, জেনারেল নলেজ একটা বিষয় থাকে, জেনারেল নলেজ থেকে প্রশ্ন আসতেই পারে। ফলে কোথাও ভোট পরবর্তী হিংসা হলে সেই খবরটা রাখছে কিনা সেটা দেওয়াটা অস্বাভাবিক কিছু নয়। কিন্তু আমার এই সাভারকারের নাম করে আমি এখানে যে প্রশ্ন করছে প্রশ্নকর্তার কথা বলছি, আমার কোথাও একটা এই রুচি নিয়ে একটা প্রশ্ন হচ্ছে, কোথাও যেন জোর করে প্রশ্নটা আনা হয়েছে। আমি একটা কথা বলি, আচ্ছা উনি যদি চিঠি লিখে থাকেন উনি ছোট হয়ে যান, তাহলে তো বারিন ঘোষও ছোট হয়ে যান। একটু আগে তো তুমি বললে বারিন ঘোষ নিজেও তো চিঠি লিখেছিলেন, কিন্তু বারিন ঘোষকে তো আমরা একজন বড় বিপ্লবী বলেই জানি, এবং পরবর্তীকালে তার চিন্তা ভাবনা নিয়ে বামপন্থীরা অনেক চর্চা করেছে। তিনি ছোট হয়ে গেছেন। আরেকটা খবর দিই, আমরা এটা জানি না, ক্ষুদিরাম বসু যখন ধরা পড়লেন তিনি প্রথমে বলেছিলেন আমার সঙ্গে কেউ ছিল না, আমি বোমা ছুঁড়েছিলাম। তিনি 18 বছরের একটা বাচ্চা ছেলে কিন্তু বলেছিল। পরবর্তীকালে তার যিনি উকিল ছিলেন কালিদাস বসু, তিনি বুঝিয়েছিলেন যে দেখো তোমার সঙ্গী প্রফুল্ল চাকি মারা গেছে, তুমি বলো যে তুমি বোমা ছোড়নি, প্রফুল্ল বোমা ছুঁড়েছিল। তিনি সেটা তার চেঞ্জ করেছিলেন ভাবনা চিন্তা, এবং বলেছিলেন যে হ্যাঁ প্রফুল্ল চাকি ছুঁড়েছিল। উকিলের কথা রাজি হয়েছিলেন বলতে, বলেছিলেন। ফাঁসি হওয়ার পরে বা ফাঁসি সাজা মানে ঘোষণার পরে তার উকিল তাকে দিয়ে একটা মার্সি পিটিশনে সই করিয়ে জমা দিয়েছিলেন। তা ক্ষুদিরাম বসু ছোট হয়ে যান। ফলে সাভারকারকে যারা ছোট করতে চায় তারা সাভারকারের ইতিহাসটাই জানে না। পড়াশোনার চল তো আজকাল উঠে গেছে এদেশ থেকে, এ রাজ্য থেকে বিশেষত, কারণ এ রাজ্যে মাধ্যমিক পাস করা একজন সে তো নিজের নাম, আমি শেষ করি, নিজের নামের বানানটাও বলতে পারে না। আমাদের চ্যানেলেই বিভিন্ন চ্যানেলে দেখছি। তাহলে এই পড়াশোনা আমাদের রাজ্যে হচ্ছে, তো তারা সাভারকারকে নিয়ে সব কথা বলবে না তো কি বলবে? সাভারকারকে ছোট করতে গেলে নিজেই ছোট হবে, আগে জানতে হবে সাভারকার কি করেছিলেন। বিমল, তোমরা কন্যাশ্রী বানানটাও ঠিক লিখতে পারছো না বাংলায়। তোমরা সব বাংলার কি আপনার এখানে যারা পাস করিয়েছেন যাদের এবারে মাধ্যমিক, সে তার নিজের বানানটাও পারেনি, সে নিজের বানানটাও এই আপনার এখানে পড়াশোনার চল হয়েছে দাদা। আর কি বলবো বলুন তো? অন্তত কন্যাশ্রী বানানটা, এই বিমল তুমি তোমার এমপিদের মেম্বার পার্লামেন্ট, মাধ্যমিক আর মেম্বার পার্লামেন্ট বিমল এক নয়।
তুমি বিমল শঙ্কর নন্দ অধ্যাপনা করো, তুমি অন্তত ওদের কন্যাশ্রী বানানটা একটুখানি শেখাও। সে নিশ্চয়ই বলে দেবো, তুমি বললে কিন্তু আপনি ছোটবেলায় আজকে দেখুন আপনার নেতাজি রাজ্যে থেকে যারা রাজীব- পাস করে নেতাজি থেকে মাধ্যমিক সে রাজীবজি, নিজের নামের বানানটাও নেতাজি পারে থেকে না। রাজীবজি, আমি আসছি। নিজের নামের বানানটা সাবরকার- আপনারা আমি আর গভীরে আসি। এই তো আমি এই পড়াশোনা মুহূর্তে হাল শুধুমাত্র করেছেন বানান আপনারা। রাজনীতিতে থাকতে চাইছি না, আমি সরাসরি আসবো, কিন্তু তার আগে এই মুহূর্তে শিক্ষাবিদরা এই বিষয় নিয়ে কি বলছেন নৃসিংহ প্রসাদ ভাদুরী, তার কাছে আমরা প্রশ্ন করেছিলাম এই গোটা বিষয় নিয়ে তিনি কিভাবে ভাবেন, তিনি কি বলছেন শোনাবো। সরকার ফেডারেল স্ট্রাকচারে যিনি আছেন তিনি দেখছেন যে আমার যতটুকু ক্ষমতা আছে আমরা সেইভাবে প্রশ্ন করি। তাহলে প্রশ্নটা গিয়ে পড়ছে আবার কোথায়, একেবারে যারা দলে আছেন বীর সাভারকর সেসব জায়গায় আসছে। কিন্তু এসব নিয়ে একাডেমিক আলোচনা পরে হোক, বীর সাভারকর কী ছিলেন না ছিলেন, তিনি মার্সিফিকেশন পরে হোক। একই সঙ্গে ভোট পরবর্তী হিংসায় কি করা উচিত না উচিত সেখানে একাডেমিক আলোচনা হোক, পার্লামেন্টে আলোচনা হোক, কনস্টিটিউশনে বিল আসুক, এটা হতে পারে। কিন্তু এই পার্টিকুলারলি এই প্রশ্নের উত্তরে যে এই প্রশ্ন, এটা সম্পূর্ণটাই রাজনৈতিক ব্যাপার। একেবারেই যে বিষয়টি তিনি উত্থাপন করেছেন যে সাভারকারের সাথে যাই হয়েছিল, সাভারকার যাই করে থাকুন, যেহেতু বিষয়টি বিতর্কিত রাজনৈতিক বিষয়, যা নিয়ে বারবার বিরোধীভাবে বিজেপির সঙ্গে বিভিন্ন সময় নিয়ে বিতর্ক হয়েছে, তাহলে সেই বিষয়টি কেন উত্থাপন করা হয়েছে এবং ইউপিএসসিতেও একইভাবে, তাহলে কেন ভোট পরবর্তী হিংসা নিয়ে একটি রাজনৈতিক বিষয়কে সেক্ষেত্রে পরীক্ষায় ছাত্রছাত্রীদের লিখতে দেওয়া হবে। রাজনীতির রং সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এবার ইউপিএসসির পাশাপাশি ডাব্লিউবিসিএসেও। এই যখন পরিস্থিতি, সেখানে দাঁড়িয়ে স্বাভাবিকভাবেই বিজেপি এবং তৃণমূল কংগ্রেস একে অপরের বিরুদ্ধে এই মুহূর্তে শুরু করে দিয়েছে কাদা চড়াচড়ি। স্বাভাবিকভাবে তারা কি বলছেন এই মুহূর্তে বিজেপি এবং তৃণমূল নেতৃত্ব, প্রথমে আপনাদের শোনাবো। ব্রাত্য বসু, দিলীপ ঘোষ, তারা কি বলছেন শোনাবো। না না, আমি তো বলছি যে আমি যিনি বলেছেন আমি তার সঙ্গে 1 ঘন্টা আলাদা করে সাভারকার নিয়ে কথা বলতে আগ্রহী। আমি চ্যালেঞ্জ দিচ্ছি যে তিনি সাভারকার নিয়ে আসুন, আমার সঙ্গে আমরা একটু আলোচনা করি। বোঝাতে হবে কোথায় অপমান হয়েছে, আমাকে বোঝান কোথায় অপমান হয়েছে। সাথী অন্যান্য বিষয়, যেহেতু রাজ্য সরকার পুলিশ প্রশাসন পরীক্ষা ইত্যাদি সবই রাজনীতিকরণ করে দিচ্ছেন, তো এর থেকে নতুন কিছু আশা করাটাও ঠিক হবে না আমাদের পক্ষে, আর এই সরকারের পক্ষে এটাই স্বাভাবিক। আপনাদের শোনালাম এই মুহূর্তে দিলীপ ঘোষ, ব্রাত্য বসুর বক্তব্য। আমি একটুখানি পার্থদা আপনার কাছেই আসছি। আজকে ধরুন এই যে বিষয়টা সামনে এসছে, যে কোনো রাজনৈতিক বিষয়ে তার একটা প্রেক্ষাপট সেই সময় দাঁড়িয়ে সেই সময়টা একরকম থাকে। আজকে ধরুন প্রসঙ্গক্রমে যেটা তাপসদা বলছিলেন ইতিহাস, যদি এই প্রসঙ্গটাই ওঠে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধে সেই সময় তৎকালীন ভারতের কোন নেতৃত্ব যারা ইংরেজদের পক্ষে সওয়াল করেছিলেন বা প্রথম বিশ্বযুদ্ধে তাদেরকে সাপোর্ট করার চেষ্টা করেছিলেন, ভলেন্টিয়ার্স টিম তৈরি করেছিলেন, আজকে কি সেটা প্রাসঙ্গিক হবে? সেই জায়গায় দাঁড়িয়ে ডাব্লিউবিসিএস এর মতন পরীক্ষায় এই প্রশ্ন বা ইউপিএসসিতে ভোট পরবর্তী হিংসা, আপনার কি প্রতিক্রিয়া? না না কুণাল, আমি আগেও ইউপিএসসির যে পরীক্ষার প্রশ্নপত্র হয়েছিল তাতে যে সব প্রশ্ন ছিল, এবং সেটা আরো মারাত্মক ছিল এই কারণে, ওটা 200 ওয়ার্ডে, ওটা প্রায় ভাব সম্প্রসারের মতো ছিল, মানে আপনাকে রচনা লিখতে হয়। কৃষক আন্দোলন কি পলিটিক্যালি মোটিভেটেড, এটা ছিল, আর ছিল পোস্ট পোল ভায়োলেন্স ইন বেঙ্গল। ফলে এই ধরনের প্রশ্নের মধ্যে দিয়ে উত্তরদাতার উত্তর এবং উত্তরদাতার মানসিক অবস্থানকেও বোঝা যায় এবং তার পলিটিক্যাল পজিশনকেও বোঝার চেষ্টা করা যায় যদি কেউ চায়। ফলে এইবার প্রশ্নটা হচ্ছে যে এই ধরনের প্রশ্নগুলো কি সত্যি সত্যি খুব প্রয়োজন? আমার কথা হচ্ছে যেগুলো অবাঞ্ছিত প্রশ্ন। আমি এই কারণের জন্য বলছি, একটা ছাত্র বা ছাত্রীর মেধা যাচ করার জন্য ইউপিএসসি বা পিএসসি এই সংস্থাগুলো তৈরি করা হয়েছে, এবং এগুলো স্বাধীন এবং স্বশাসিত সংস্থা। ফলে এই স্বাধীন স্বশাসিত সংস্থার চরিত্র বজায় রেখেই তাদের এই রিক্রুটমেন্টটা করতে হবে। তা না হলে পরে সরকার নিজেই নিয়োগ প্রক্রিয়া চালু করতে পারতো, কারণ তারা নিজেরাই নিতে পারতো, কিন্তু না কেন্দ্রীয় সরকার না রাজ্যের সরকার, তারা কেউ সরাসরি নেয় না, তারা এই ধরনের সংস্থার মধ্যে দিয়ে নেয়। ফলে আমার নিজের কোথাও একটা মনে হচ্ছে এই সংস্থা যারা চালাচ্ছেন, যারা সরকার দ্বারা মনোনীত হচ্ছেন, তারা অনেক বেশি কমিটেড হয়ে যাচ্ছেন যে সরকারের রাজনীতির প্রতি তাদের দায়বদ্ধতা প্রমাণ করতে। আমি সাভারকার প্রশ্নে আপনি আলোচনা করছিলেন, ইট ইজ ট্রু যে যদি এমসিকিউ টাইপের কোয়েশ্চেন এখানে যেটা দেয়া হয়েছে যে সাভারকার মার্সি পিটিশন করেছিলেন কি করেননি, সাভারকার, এবার প্রশ্নটার মধ্যে ভুল আছে, সাভারকার একবার করেননি না, সাভারকার 4 বার করেননি, এবং 1911 সালে তিনি ফলে তারপরে হচ্ছে যে তিনি তারপরে পার্থদা একটা বিষয় একটু রেকটিফিকেশন দরকার। হ্যাঁ, তিনি এখানে প্রশ্নটা সরাসরি ছিল যে কে করেছিলেন, তা উত্তরটা সাভারকার, মানে করেছিলেন কি করেননি এটা বিষয় না।
না, প্রশ্নটা এবার যারা রিয়্যাক্ট করছেন, ধরে নিন যে বিজেপির তরফ থেকে যে রিয়্যাক্ট করছেন এই কারণের জন্য যে মার্সি পিটিশনটা তো খুব গর্বের বিষয় না ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের প্রেক্ষিতে, হঠাৎ তাদের মনে হতেই পারে যে কেন এই ধরনের একটা বিষয়কে এখানটা নিয়ে আসছে, এই মনে হওয়াটা তাদের হতে পারে। আমার কথা হচ্ছে যে ঘটনাটা ঠিক যে সাভারকার হচ্ছে মার্সি পিটিশন বহুবার দাখিল করেছিলেন ব্রিটিশদের কাছে, এবং এই শব্দ ব্যবহার করে, এটা বারিনবাবুরা করেননি কখনো, যে আই এম রেডি টু সার্ভ দ্য গভর্নমেন্ট ইন এনি ক্যাপাসিটি দে লাইক, এটা সরকারকে বলছেন, ব্রিটিশকে, এই শব্দ ব্যবহার করেছিলেন তার মার্সি পিটিশনে। আমি বলছি যে, আবার বলছি যে ইউপিএসসি পিএসসি পরীক্ষায় আমার কথা হচ্ছে মেধা যাচাইয়ের জন্য এই জিনিসগুলো হচ্ছে অবান্তর, এবং আমি বলছি এখানেই সত্যি সত্যি কোথাও একটা রাজনীতির ছাপ আসছে। যেমন আসছে, ধরুন কিছুদিন আগে হায়ার সেকেন্ডারি রেজাল্ট ঘোষণা করার সময় সভানেত্রী যেটা বলেছিলেন আগ বাড়িয়ে, যে আমাদের রাজ্যে প্রথম হয়েছেন হায়ার সেকেন্ডারিতে একজন মুসলিম লেডি, এবং এই শব্দটা তিনি 3 বার ব্যবহার করেছিলেন। তিনি এমনি করেননি, তিনি আসলে খুশি করাতে চেয়েছিলেন, কিন্তু আসলে উল্টো ঘটনাটাই ঘটেছে, তাতে সামাজিক রিয়াকশন হয়েছে, তাকে হয়তো সরে যেতে হয়েছে। আমার প্রশ্ন হচ্ছে যে এটাই, যে আজকে যদি তাপসদা এখানে আছেন, তাপসদা ডেফিনেটলি এই ইউপিএসসি পিএসসি থেকে সরকারের অবস্থানকে আলাদা করতে চাইছেন, আমি বলছি ঠিক আছে। এবার এখানে প্রশ্নটা হচ্ছে, যদি পিএসসি এই কাজ আগবাড়িয়ে করে থাকে, অর্থাৎ ইউপিএসসি কে যদি তাপস দ্বারা নিন্দা করেন, তাহলে পিএসসি এই কাজ যারা করেছে পিএসসি চেয়ারম্যানকে তলব করা উচিত, যে প্রশ্নের কেন এই ধরনের ধরন হবে। আমার কথা হচ্ছে যে প্রত্যেকটি সংস্থার একটি চরিত্র আছে, পশ্চিমবঙ্গের পাবলিক সার্ভিস কমিশনের প্রশ্নের মান এবং ধরন এটা হতে পারে না যে ভারতবর্ষের না, আপনি বলছেন যে এই ধরনের প্রশ্ন কোথাও একটা নিম্ন রুচির পরিচয় যেমন দেয়, এবং অবশ্যই দেয়, এটা ঠিকই, এটা শুধু রাজনীতি না, এটা নিম্ন রুচির। আমি শুভময়দার কাছে এই প্রশ্নটা রাখতে চাই যে সরাসরি স্বশাসিত বিষয়গুলো যারা এই ধরনের প্রশ্ন করেন, শিক্ষকতার সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত, প্রশ্ন তো সেখানে উঠে যাচ্ছে শুভময়দা, বারবার তো এই প্রশ্নটাই করা হচ্ছে যে রাজনীতিতে তাহলে কি সর্বক্ষেত্রেই হবে, সবকিছুতেই রাজনীতি? ছেলেমেয়েরা পড়াশোনা করছেন, তারা পরীক্ষা দিচ্ছেন, WBCS ইউপিএসসির মতন এত গুরুত্বপূর্ণ পরীক্ষা, সেখানেও বিতর্ক, সেখানেও এই ধরনের প্রশ্ন তাদেরকে উত্তর দিতে হবে। হ্যাঁ, কুণাল বাবু, যা প্রথমে একটু বলে রাখি, আমি বরিষ্ঠ সাংবাদিক না, আমি নই মাফ আর কি। করবেন, আমি এই বিষয়টা নিয়ে আমি আপনাকে ক্ষমা চেয়ে নিলাম প্রথমেই। হ্যাঁ, না, না, আমি আমি জানি প্রথমেই ক্ষমা চেয়ে নিলাম। লোকে ভুল বুঝবেন। এবার আমি প্রথম যে কথাটা বলি, আমি না আজকে একটা ভাবছিলাম, আমায় তো কেউ এই পরীক্ষার প্রশ্ন করতে দেয় না, তা আমি ভাবছিলাম যে একটা পরীক্ষার যদি প্রশ্ন করি, আমি ভাবছিলাম এই WBCS বা IAS একটা প্রশ্ন করলাম, যে কোন বিষয়টি ভারতের যে ডেভেলপমেন্ট তার পক্ষে সবচেয়ে গুরুত্বপূর্ণ। 1, 77-এ বামফ্রন্ট সরকারের ক্ষমতায় আসা, 2, 2011-য় তৃণমূল কংগ্রেসের ক্ষমতায় আসা, 3, 2004-এর লোকসভা নির্বাচনে ইউপিএ সরকারের ক্ষমতায় আসা, 4, 2014-র নির্বাচনে বিজেপির ক্ষমতায় আসা। ধরুন এরকম একটা প্রশ্ন দিলাম, এরকম একটা প্রশ্ন দিলে সুবিধে হতো কি, উত্তরটা দেখে আমি বুঝে যেতে পারতাম যে আমি যদি ক্ষমতায় থাকি তাহলে আমি কাকে নেব। অর্থাৎ আমার বোঝার কি দরকার যে রাজনৈতিক মতামত আমরা যারা ক্ষমতায় আছি তার সঙ্গে আমার রাজনৈতিক মতামত মিলছে কিনা। তা এই প্রশ্ন তো খুব সুন্দরভাবে করা যায়। আমার মনে হয় এই যে রাজনীতিকরণের প্রশ্নটা, অর্থাৎ আপনি বারবার বলেছেন রাজনীতির শিক্ষা এবং শিক্ষার রাজনীতি, এই দুই মিলেমিশে গিয়ে আমরা কিন্তু সত্যি এই ধরনের প্রশ্ন করতে পারি, যে প্রশ্নগুলোর উত্তরের মাধ্যমে আমরা সচেতনভাবে বোঝার চেষ্টা করতে পারি যে আপনি তৃণমূলকে সমর্থন করেন না, আমি সিপিএম কে সমর্থন করি না, কে কাকে সমর্থন করে। এ দোষের কিছু নেই, একটা গণতান্ত্রিক দেশ, আমরা জানতে চাইছি কার রাজনৈতিক মতামত কি। আমার মনে হয় IAS WBCS এর সামনের দিনে এই ধরনের প্রশ্নই করা হোক। দ্বিতীয় বক্তব্য হচ্ছে, প্রখ্যাত ইতিহাসবিদ এবং হাওয়ার্ড জিন যিনি, তার একটা দার্শনিকও তিনি, তার একটা খুব সুন্দর বক্তব্য আছে, ইতিহাস অত্যন্ত গুরুত্বপূর্ণ, ইতিহাস না জানলে বিষয়টা এমন দাঁড়াবে যেন আপনি গতকাল মাত্র জন্মেছেন, ক্ষমতায় থাকা শাসক তখন যা খুশি বোঝাবে, কিন্তু তার সত্যতা যাচাই করার সুযোগ আর থাকবে না। অর্থাৎ এই যে আমরা যারা, সে আমরা কেউ সিউডো বুদ্ধিজীবীও হতে পারি বা আমাদের বুদ্ধি কম পড়তেও পারে, বুদ্ধির মাপও তো খুব জটিল, এই IQ কি করে মাপবেন, কিন্তু এই জায়গায় যে মূল বিষয়টা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে আমার দেশের ইতিহাসকে আমি শেখার চেষ্টা করব কিনা। আমার কাছে কি তৃণমূল, বিজেপি, কংগ্রেস, সিপিএমটাই আমার ইতিহাস হবে, নাকি আমি যে 25-এর দশকে যখন CPIM বা এই ধরনের কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠা হয়েছিল, RSS এর গোছের একটা প্রতিষ্ঠা হয়েছিল 20-25-এর দশকে, আমি কি সত্যিকারের বিভিন্ন রাজনৈতিক দলের যে গঠন, অ্যালেন অক্টোভিয়ান হিউম কে ছিলেন, এগুলো জানার চেষ্টা করব কি, নাকি আজকের যে রাজনীতিকরণ, অর্থাৎ বিজেপি, তৃণমূল বা যারা যেখানে ক্ষমতায় আছেন, অনেক জায়গাতেই অনেকে ক্ষমতায় আছেন, ক্ষমতায় থাকলেই তাদের দাঁত নখ বেরিয়ে পড়ে, চেহারা বদলে যায়, কিন্তু ভারতবর্ষের গণতান্ত্রিক পরিস্থিতি কিন্তু আমাদের সুযোগ দেয়
যে এই ইতিহাসগুলো নিয়ে আলোচনা করতে। ফলে এই যে পার্থদা একটু আগে বললেন যে সাভারকর কবার মুসলেখা দিয়েছেন বা বারিন ঘোষ কবার মুসলেখা দিয়েছেন, ক্ষুদিরামের কি বলা হয়েছিল, এই আলোচনাগুলো আমরা যে তুলতে পারছি, আমার মনে হয় এটা কিন্তু ভারতবর্ষের একটা ভীষণ শক্ত গণতান্ত্রিক কাঠামোর মধ্যে আমরা আছি বলেই পাচ্ছি। আমি বারবার বলবো এরকম প্রশ্ন আরো করুন। না ঠিকই, আমার এখানে একটা প্রশ্ন, শুভময়দা, আমি বিরতিতে যাব। ভারতবর্ষের তো এমন বহু ইতিহাস আছে যেগুলো সেই অর্থে ছেলেমেয়েরা কখনো পড়েননি বা পড়ার সুযোগও হয়নি। আজকে সেটা সাভারকর হোক বা সাভারকরের ইতিহাস লেখার কথা বলছি না, আমি বলছি যে কোনো রাজনৈতিক প্রেক্ষাপট। তো যে পাঠ্য ছেলেমেয়েরা কখনো পড়েননি, শুধুমাত্র তাদের রাজনৈতিক চিন্তাভাবনার ওপর ছেড়ে দেওয়া, এটা কোনো WBCS পরীক্ষা বা ইউপিএসসিতে কাম্য হতে পারে না। যদি সেটা কোনোদিন পাঠ্য হয়ে থাকতো, ছোটবেলা থেকে তারা পড়ে থাকতেন, তাহলে হয়তো সরকার স্বীকৃত কিছু পড়াশোনা থেকে তারা উত্তর দিতে পারতেন। কিন্তু যেটা লিপিবদ্ধ নেই, অতীতে জানিয়ে কোনো আলোচনাই হয়নি, শুধুমাত্র রাজনৈতিক ডামাডোলি হয়েছে, সেটা কি করে পরীক্ষার বিষয়বস্তু হতে পারে? এ বিষয় নিয়ে আসবো আলোচনায়। 30 সেকেন্ড যদি সময় দেন আর কি। মানে আমি বলছি আসলে মুশকিলটা কি, কুণাল বাবু, আপনি যে ভাবনায় ভাবছেন আপনাকে তো প্রশ্নটা করতে দিচ্ছে না, আমি যে ভাবনায় ভাবছি আমাকেও তো প্রশ্নটা করতে দিচ্ছে না। ফলে যারা প্রশ্ন করছেন তাদের ভাবনার সঙ্গে নিশ্চয়ই কোথাও তৃণমূলের ভাবনা, কোথাও বিজেপির ভাবনা মিলছে বলেই তারা এই ধরনের প্রশ্ন করছেন। রাজনীতির প্রশ্ন না প্রশ্নের রাজনীতি, এই নিয়ে যখন আমরা প্রশ্ন তুলছি, তখন এই যে সিলেবাস, সবচেয়ে বড় কথা যেটা পাঠ্যসূচি, সেখান থেকেই বহু বিতর্ক বারবার উঠে এসেছে। শুধুমাত্র রাজ্য সরকার না, কেন্দ্রের বিরুদ্ধে একাধিকবার অভিযোগ উঠেছে। আমি যদি শুরুতেই একটুখানি এই পাঠ্যসূচির রাজনীতিটা এ রাজ্যের ক্ষেত্রে দেখাই, এ রাজ্যের ক্ষেত্রে ডিসেম্বর 2018 মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের লেখা কবিতা, তা মাধ্যমিকের সিলেবাসে অন্তর্ভুক্ত করা হয়েছিল। বিতর্ক উঠেছিল তা নিয়ে। 2014 অগস্ট অষ্টম শ্রেণীর ইতিহাস বইতে ক্ষুদিরাম এবং প্রফুল্ল চাকিকে জঙ্গি আখ্যা দেওয়া হয়েছিল। সেপ্টেম্বর 2016 15 সেপ্টেম্বর মাধ্যমিক পাঠ্যসূচিতে সিঙ্গুর আন্দোলন। অবশ্যই রাজনৈতিকভাবে সোচ্চার বিরোধীরা। 2012 সালে উচ্চ মাধ্যমিকের ইতিহাস সূচি থেকে গায়েব কার্ল মার্কস। এই হলো রাজ্যের পাঠ্যসূচির রাজনীতি। কেন্দ্রের ক্ষেত্রে যদি দেখি, কেন্দ্রের ক্ষেত্রে উঠে আসছে এই মুহূর্তে আমাদের বিগ ওয়ালে 2017 রাজস্থানে বিজেপি সরকার। এক্ষেত্রে অভিযোগ যেটা উঠে এসেছিল, ইতিহাসে পাঠ্যসূচিতে হলদিঘাটির যুদ্ধে রানা প্রতাপ জয়ী আকবর নয়, এমনটাই বলা হয়েছে। 2014 থেকে 2018 মধ্যে 182টি স্কুল বইতে 1334টি এমন বহু বিতর্কিত বদল আনা হয়েছিল, যা নিয়ে বারবার কেন্দ্রের বিরুদ্ধে সোচ্চার হয়েছে বিরোধীরা। আমি তাপসদা, আমি যদি দেখি যে এই WBCS এর বিতর্ক নিয়ে আসি, আপনি ডেফিনেটলি বিজেপিকে কাউন্টার করতে চাইবেন, কিন্তু বিজেপির উত্তরটা আমি বিজেপির কাছ থেকেই চাইব। এক্ষেত্রে যদি দেখি একের পর এক প্রশ্ন, 41 নম্বর প্রশ্ন, 10 বছরে পশ্চিমবঙ্গে কতগুলি নতুন সরকারি মেডিকেল কলেজ চালু হয়েছে? পশ্চিমবঙ্গ সরকার। 43 নম্বর প্রশ্ন, সবুজ সাথী প্রকল্পে সরকার প্রসিদ্ধ মাদ্রাসা বিদ্যালয় কোন শ্রেণীতে পাঠরত ছাত্রছাত্রীদের সেক্ষেত্রে সাইকেল বিতরণ করা হয়? এগুলো কি আপনার ব্যক্তিগতভাবে মনে হয় না রাজনীতির ঊর্ধ্বে গিয়ে যে সম্পূর্ণটাই রাজনৈতিক প্রশ্ন, সরকারের বিভিন্ন প্রকল্পকে তুলে আনা? কোনোটাই রাজনীতির না, না কুণাল, না না না, কোনোটাই রাজনীতির বাইরে নয়। একটু ব্যাখ্যা চাই। প্রথমে বলেছি, এখনো বলছি, আফগানিস্তানে যা ঘটছে সেটা কি রাজনীতিক নয়? সেটা কি ইতিহাস হবে না? সেটা কি আগামী দিনে প্রশ্নে আসবে না? সেটা বলবে না মানুষ? জিকেটা কোত্থেকে হয়? জেনারেল নলেজ। জেনারেল নলেজ কি তৈরি করি নাকি আমরা? জেনারেল নলেজ যেগুলো নেওয়া হয়, যে সমস্ত প্রশ্ন, এখন তো সবই তো এক লাইনের প্রশ্ন, তো সেগুলো জিকে কোত্থেকে আসে? ইতিহাসে। ইতিহাস বিকৃত করছে কিনা? ইতিহাস কারা বিকৃত করছে? বিজেপি বিকৃত করছে ভারতবর্ষের ইতিহাস, বাংলার ইতিহাস। মানে আপনি বলছেন যে এই সাইকেল বিতরণটা একটা ইতিহাসের পার্ট? শ্যামাপ্রসাদ 100 বার কন্যাশ্রী তো ইতিহাস হয়ে গেছে। সিঙ্গুরের জমি, সে তো সুপ্রিম কোর্টের রায়, তো ঐতিহাসিক রায়, তো ইতিহাস নয়? এটা তো আগামী দিনে পড়বে। এক্ষেত্রেই তাপসদা, আমি আপনাকে জিজ্ঞেস করি, আপনি যে ইতিহাসের অংশ তুলে ধরছেন, আপনার কাছে প্রশ্ন, আমি এবার আপনি বলুন, আমি আটকাবো না, যে পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্যসাথী প্রকল্পে বিমা প্রিমিয়ামে কত শতাংশ রাজ্য সরকার বহন করে? এটা ইতিহাসের প্রশ্ন হবে আগামী দিনে, তার মানে এটাও ইতিহাস হয়ে যাবে। আমি যদি বলি, অনুরোধ করি যে এটা 3 জন প্রশ্ন করুক, তাহলেও তো সেটা পলিটিক্যাল। রাষ্ট্রপতি, সেটা পলিটিক্যাল ডিসিশন।
রাজ্যপাল পাঠানো রাজ্যের পলিটিক্যাল ডিসিশন। তুমি টিভি 9-এ বসে কুণাল বলে দেবে রাজনৈতিক না রাজনীতি না, আমি জানতে চাইছি সমস্ত কিছু তাপসদা জানতে চাইছি প্লিজ। আগামী দিনেও তাই হবে, আগামী দিনেও তাই হবে। আসবো রাজনৈতিক সিদ্ধান্তই সমস্ত আগামী দিনেও হবে। পার্থ যে কথা বলছে, বিমল শঙ্কর যে কথা বলছে, শুভময় মৈত্র যে কথা বলছে, এরা তিনজনই আমার অত্যন্ত ভালোবাসার পাত্র, তিনজনের সঙ্গে আমার অত্যন্ত সুসম্পর্ক। কিন্তু এদের অন্তরের অন্তঃস্থলে যে রাজনীতিটা বসে রয়েছে, এদের উত্তরগুলো সেগুলো সেরকম নয়। আমি একটা প্রতিষ্ঠিত রাজনৈতিক ব্যক্তি, তাই আমাকে চিহ্নিত করা যাচ্ছে, বিমলকেও এখন করা যায়। পার্থ যাদবপুরে একটা প্রতিষ্ঠিত অধ্যাপক, ISR এর প্রতিষ্ঠিত অধ্যাপক শুভময় মৈত্র, এরাও যখন উত্তর দেয় বা প্রশ্ন যদি করার এদের সুযোগ দেওয়া হয়, তাহলে পরে ওরা কি প্রশ্ন করবে তার দায়িত্ব আমার। না না, আমি বুঝতে পেরেছি। আমি একটুখানি শুভময়দার কাছে একটু ছোট্ট করে আসছি। শুভময়দা, তার মানে যেটা তাপসদা বললেন যে পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্যসাথী প্রকল্পে বিমা প্রিমিয়ামের কত পার্সেন্ট দেয় রাজ্য সরকার, এটা ছাত্রছাত্রীদের তার মানে পড়তেই হবে। এটা তার মানে তাপসদা বলছেন এটা ইতিহাস ঠিক করেছিল। তারপরেও তাপসদা যে কথা বলছেন, মানে রাজনৈতিকভাবে হয়তো তাপসদা যেটা বলবেন আমার সঙ্গে মিলবে না, বিমলদার সঙ্গে মিলবে না, পার্থদার সঙ্গে মিলবে না, কিন্তু তাপসদা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন, সেটা হচ্ছে রাজনীতিকে অস্বীকার করে কিন্তু আমাদের চলার পথ একদমই অস্বীকার করার কোনো জায়গাই নেই। বিপদটা কোন জায়গায় আসে দেখুন, একটা ছাত্রের দিক থেকে বিপদটা ভাবুন। আমি কিন্তু রাজনীতির কথা বলছি না। ধরুন যদি এই প্রশ্ন জিজ্ঞেস করা হয় যে মানুষের প্রথম চাঁদে পা দেওয়াটা বেশি গুরুত্বপূর্ণ না নভেম্বর বিপ্লবটা বেশি গুরুত্বপূর্ণ, এই ধরনের প্রশ্ন যদি অবজেক্টিভে দেয়া হয় তাহলে কিন্তু ছাত্রদের পক্ষে তার পরিষ্কার উত্তর দেওয়াটা কঠিন হতে পারে। ফলে আমার এখানে মূল যে বক্তব্য সেটা হচ্ছে প্রত্যেকটি প্রশ্ন কেন দেয়া হয় পরীক্ষায়, যে সেই প্রশ্ন কয়েকজন পারবেন কয়েকজন পারবেন না। তার চাঁদে পা দেওয়াটাও, তুমি চাঁদে পা দেওয়ার গুরুত্বটাও কম নয়, নভেম্বর বিপ্লবটাও কম নয়, দুটোই গুরুত্বপূর্ণ। চাঁদে মানুষ পা রেখেছে সেটা যতটা গুরুত্বপূর্ণ, নভেম্বর বিপ্লবটাকে অস্বীকার করা যায় নাকি? নভেম্বর বিপ্লব গুরুত্বপূর্ণ। রাজনীতিকে বাদ দিয়ে পৃথিবী নয়, ভারত নয়, বাংলা নয়, যতই যা বলি সেই রাজনীতিতেই আমরা ঢুকবো। আর একটা কেমন যেন একটা উন্নাসিকতা ভাব, কেমন যেন একটা অনীহা রাজনীতিতে। আমি সেই দলে সেই গোত্রে পড়ি না। না না না, আমি তাপসদা বলছি যে চারটে প্রশ্ন যদি থাকে অবজেক্টিভ এবং টিক মারতে হয়, তখন কিন্তু এই জায়গায় একটা মুশকিল হয়ে যায়। যেমন কেন্দ্রীয় সরকারের যে পরীক্ষা, তার প্রশ্নে ছিল সাবজেক্টিভ একটা প্রশ্ন ছিল, যেখানে তার থেকে সেই মানুষটার রাজনৈতিক মতামত কিন্তু কিছুটা বুঝতে পারা সম্ভব। পশ্চিমবঙ্গের পরীক্ষায় যে প্রশ্নটা করা হয়েছে, আমি বলছি যে সেই প্রশ্নটা সম্বন্ধে আমাদের ভাবতে হবে যে এই প্রশ্নটায়, যেমন পার্থদা একটু আগে বললেন যে কতবার উনি চিঠি লিখেছেন বা অন্য কেউ যে চিঠি লেখেননি কোনো রকম, এটা কি আমাদের জানা আছে? আমি বলছি যে এই প্রশ্নগুলো আরো বেশি আমাদের সতর্কভাবে করা উচিত, এবং সেটা যদি রাজনৈতিক বিতর্ক না তোলে তাহলেই আমার মনে হয়। আমি এই প্রসঙ্গে সরাসরি একটুখানি আমি আসছি পার্থদার কাছে। পার্থদা, অতীতে আমরা বহু ক্ষেত্রে দেখেছি যে ভারতের ইতিহাসের অনেক প্রশ্ন যেগুলো উঠে আসে, কিন্তু সেগুলো নিয়ে তো ব্যাখ্যা বা কাটাছেড়া করার কিছু জায়গা থাকে না, অনেক সময় অনেক কিছু মিথ হয়ে যায়। যেমন ধরুন আজকে আমরা গান্ধী এবং সুভাষের মধ্যে যে লড়াই, সেটা নিয়ে কোনোদিনও প্রশ্ন তুলি না, কারণ সেটা এখন মিথ হয়ে গেছে। রাজনীতির বাইরে হয়তো কাটাছেড়া করতে পারে, কিন্তু সিলেবাসে সেটা কখনো উঠে আসবে না। আজকে তেমনই সিঙ্গুর আন্দোলনের কোনো ছাত্রছাত্রীর ইন্টারেস্ট নাই থাকতে পারে, সে হয়তো তৃণমূলের ভাবধারা বিশ্বাসী নাই হতে পারে। তাহলে প্রশ্ন উঠছে সে সেই বিষয়টি নিয়ে লিখতে যাবে কেন? না ঠিকই কুণাল, আমি এখানে একটা জিনিসই বলি যে রাজনৈতিক অতীত এবং রাজনৈতিক ইতিহাস এই দুটো জিনিস এক নয়। অর্থাৎ আজকের যেটা বর্তমান, আজকের দিনটা চলে গেলে সেটা অতীত হবে, আর অতীত যা হয়েছে সব ইতিহাসে এসছে তা হয়নি। ফলে ইতিহাসে আসতে গেলেও টাইম স্কেলে কিছু জিনিস টেস্টেড হতে হয়, ততক্ষণ পর্যন্ত সেটা ইতিহাসের অংশ হয় না। ফলে সেই হিসেবে দেখলে সিঙ্গুর যে সময় ঢুকেছে, সিঙ্গুর নিশ্চয়ই কোনো না কোনো সময় আসবে, সিঙ্গুরের পক্ষে যুক্তি আছে, সব আছে। এবার আমার প্রশ্ন হচ্ছে যে যে কোনো কারণেই অধ্যাপকদের মধ্যে কেউ ঐতিহাসিক নেই। পাঠ্যসূচিতে কি ঢুকবে এবং ঢুকবে না, সেখানে আমাদের দেশে এবং আমাদের রাজ্যেরটা তো আপনি বললেন। আমি যেহেতু নিজে বিজ্ঞান প্রযুক্তির ছাত্র, পেশায় সিভিল ইঞ্জিনিয়ার, ছাত্র পড়াই ইঞ্জিনিয়ারিং এর, এই যে একটা অদ্ভুত দৃশ্য আমাদের দেশ জুড়ে আমি দেখতে পাচ্ছি, যে পাঠ্যসূচির গোলমেলে অবস্থা, তাতে আমি আপনাকে বলছি যে প্রথম এই যে বাস্তু বলে একটা বিষয় আপনি জানেন, এটা হচ্ছে NIT IIT গুলোতে পড়ানোর উদ্যোগ নেওয়া শুরু হয়েছে। গোটা দেশ জুড়ে যে সিউডো সায়েন্স বলতে যা বোঝায় সেটাকে
সেটাকে সায়েন্সের অংশ হিসেবে ট্রিট করা হচ্ছে। অ্যান্ড মোস্ট আনফর্চুনেট পার্ট যে কোন জায়গায় দাঁড়িয়ে, যে ধরুন আপনার বাস্তুতে আপনার খাটের মাথার পাশে হচ্ছে হনুমানের মূর্তি হয় পার্থ, থাকে, তাহলে আপনার করোনা হবে না। জ্যোতিষবিদ্যাও তো পড়ানো হয়, বহু না, আমি তো কিছুই বলছি পড়ানো হয়, পড়ানো হচ্ছে। এগুলো আমি বলছি সেই সব ফোরামে আলোচনা করো তোমরা। তুমি একটা অধ্যাপক, যাদবপুর ইউনিভার্সিটির ভালো ছাত্র ছেলে, ভালো অধ্যাপক, এগুলো সেই সব ফোরামে আলোচনা করলে ভালো হয়। হ্যাঁ, আমি সেটাই বলছি যে যে জিনিসটা পড়ানো হচ্ছে, ধরুন তুমি যে ঘরের civil আকার engineer, যদি তুমি 3 কোণ বাস্তু হয়, নিয়ে বলতেই পারো, তোমার অধিকার এটা। হ্যাঁ, ঘরের আকার যদি 3 কোণা হয় তাহলে সরকারি হয়রানির শিকার হয়, আপনি শেখাবেন। আপনি যদি মাথায় হনুমানের মূর্তি রাখেন তাহলে হচ্ছে আপনি করোনা মুক্ত হয়ে যেতে পারেন, আপনি শেখাবেন। আপনি হচ্ছে দক্ষিণ পূর্ব কোণে খাট যদি থাকে তাহলে ডিভোর্স হবে স্বামী স্ত্রীর, আপনি শেখাবেন। এবং সব ডিভোর্সের কারণ কি এটাই। আমি বলছি যে নরেন্দ্র মোদী তিনি বলছেন যে গিয়ে গণেশের মূর্তি, তার মাথায় হাতির সুর চলেছিল, কারণ আমরা অনেক আগে প্লাস্টিক সার্জারি জানতাম, এটাকে এখন বলছি ইন্ডিয়ান নলেজ, যে ইন্ডিয়ান ট্র্যাডিশনাল নলেজ বলে একটা বই বের করছে। সেই বইটা ভারতীয় বিদ্যা আমি পার্থদা এখানে ভীষণ কন্ট্রাডিক্টরি একটা বিষয়, মানে ধরুন একদিন সুডো সায়েন্স নিয়ে একদিন আলোচনা হতেই না একেবারে যেটা বলেছেন তাপসদা, এটা তো ঠিক পার্থদা, যে আমরা ধরুন আজকে পুরাণের বিষয় পড়াশোনা করি, কিন্তু তাই বলে আধ্যাত্মিকতা বা ভগবান তত্ত্ব সিলেবাসে না থাকলে সেটা আলোচনা হতে পারে না, সেটা নিয়ে বিস্তর আলোচনা তো হতেই পারে, কিন্তু বিষয়টা তো সেটা নয়। বিষয়টা হচ্ছে রাজনীতিকরণ। আজকে রাজনীতির যে ভাবধারা, বিভিন্ন মানুষ বিভিন্ন রাজনীতিতে বিশ্বাস করেন, কিন্তু সেই পরীক্ষার প্রশ্ন বা সিলেবাসে বাধ্য নন তারা সেটা পড়তে। এখানেই আলোচ্য বিষয়, এটাই বিতর্কের বিষয়। আমি শুধু আপনাকে এটুকু বলবো, আমি যে বাস্তুর কথা বলবো বা প্রধানমন্ত্রী সিউডো সায়েন্স, এটা রাজনীতি নিরপেক্ষ না, ইটস এ পার্ট অফ পলিটিক্যাল। বুঝতে পেরেছি আপনি কোন অ্যাঙ্গেল থেকে বলতে চাইছেন। আনিনি আর কি এনেছে সেটা নিয়ে একটা বলা যেতে পারে। ক্যাপসুল করে কোথায় কে রেখে দিয়েছে সেটাও তো জানি না আমরা কেউ। দেখো, সেটা আগামী দিনে ক্রমশ প্রকাশ্য। আমাদের দৈনন্দিন জীবন এবং ভবিষ্যৎ কি হতে পারে তা নির্ধারণ করে দেয় রাজনীতি এবং রাজনীতিবিদরা। সেখানে দাঁড়িয়ে রাজনীতিকে অস্বীকার করার কোনো দায় বা পরিস্থিতি আমাদের নেই, কারণ রাজনীতি বহির্ভূত কিছুই হয় না। কিন্তু আমাদের প্রশ্ন রাজনীতি নিয়ে নয়, আমাদের প্রশ্ন রাজনীতিকরণ নিয়ে। আজকে যেখানে হয়তো তাপসবাবুরা একটু অক্ষুণ্ণ হতে পারেন যে বিমার প্রিমিয়াম নিয়ে প্রশ্ন তোলা হয়েছে সেটা ইতিহাস কিনা, কিন্তু বিমানবাবু প্রশ্নটা তো সেখানে দাঁড়িয়েও আপনারা কৃষক আন্দোলনের রাজনৈতিক উদ্দেশ্য প্রণীত কিনা সেই নিয়ে যখন প্রশ্ন তোলেন, আজকে যখন আপনারা ইউপিএসসিতে সরাসরি আপনাদের 200 শব্দের মধ্যে লিখতে বলেন যে ভোট পরবর্তী হিংসা নিয়ে, তো আপনারা কোথায় পিছিয়ে আছেন? একই কাজ আপনারা। আমি একটা কথা বলি, সেটা হচ্ছে একবার সেই যুধিষ্ঠিরকে বক জিজ্ঞেস করেছিল না যে জলের চেয়ে পাতলা কি, উনি বলেছিলেন জলের চেয়ে পাতলা জ্ঞান। জ্ঞান কিন্তু অনেক বয়ে যায়, জ্ঞান নিতে কোনো আপত্তি নেই। আমি নেটে যখন বিভিন্ন খবর কাগজগুলো পড়ি, আমি গণশক্তিটাও পড়ি, গণশক্তির যে পোস্ট এডিটোরিয়ালগুলোতে অনেক তথ্য থাকে, সেগুলো আমি নেওয়ার চেষ্টা করি। বামপন্থীদের জিনিসটা না জেনে সমালোচনা কেন করব? সুতরাং আমি কখনো এটা করি না। আমার মনে আছে আমরা যখন প্রথম কলেজে পড়াশুনো করলাম, রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়তাম, সেখানে রেভলিউশন, সোশ্যালিজম, মার্ক্সবাদ নিয়ে প্রচুর পড়ানো হয়েছে, আমার কোথাও আপত্তি নেই। আমি দীর্ঘদিন ধরে, আমি আর 34 বছর অধ্যাপনা করছি, আমি মার্ক্সবাদ বহু বছর পড়িয়েছি। আমি নিজে মার্ক্সবাদী নই, কিন্তু আমি তো পড়িয়েছি। কিন্তু আমাদের সময় একটা সিলেবাসের টপিক ছিল ইনএভিটেবিলিটি অফ সোশ্যালিজম অ্যাজ এ হিস্টোরিক্যাল প্রসেস। আমার এখানে আপত্তি, তুমি গেলাবে কেন জিনিসটা? সমাজতন্ত্র হচ্ছে ইনএভিটেবল, অনিবার্য, তুমি এটা সিলেবাসে দিতে পারো না। আজকের এই যে প্রশ্নগুলো তুমি আমাকে দেখালে, এখানে কোথাটা গেলানোর কথা হচ্ছে। আচ্ছা, আমাকে আমি বলিনি, কিন্তু প্রশ্নটা হচ্ছে আপনারা যেটা করছেন সেটা হচ্ছে না। আমি আবার বলছি, যখন আমাকে কেউ যদি পশ্চিমবাংলার রাজনীতি নিয়ে কথা বলতে বলে, ডেফিনেটলি আমি বলে দিই তাপসদা, আমি কন্যাশ্রী নিয়ে ডেফিনেটলি কথা বলবো। চেষ্টা করছো শ্যামাপ্রসাদ মুখার্জিকে, আমার খুবই প্রণম্য, আমি সাভারকরকে প্রণাম করছি, শ্যামাপ্রসাদকে প্রণাম করছি, করে বলছি তোমরা এদেরকে গেলানোর চেষ্টা করছো কেন? না, গেলাচ্ছি না। বাংলায় নেতাজিকে সরিয়ে শ্যামাপ্রসাদ মুখার্জি ভুল কি করলেন? শ্যামাপ্রসাদ মুখার্জি ছিলেন বলে পশ্চিমবাংলায় আপনি কথা বলতে পারছেন ক্ষুদিরামের জায়গায়। দাদা, শ্যামাপ্রসাদ মুখার্জি ছিলেন বলে আমরা স্বাধীনভাবে কথা বলতে পারছি। বিমল, ইতিহাসকে বিকৃত করো না। কে ইতিহাসকে বিকৃত করছে? বিকৃত করো না, তুমি একজন অধ্যাপক। হ্যাঁ, কেন বিকৃত করব? ডকের নাম বদলে দিলে না, কার নাম বদলাবো? শ্যামাপ্রসাদ মুখার্জির নাম কেন বদলাবো? তোমরা ইতিহাস বদলাতে এসছো। শ্যামাপ্রসাদ মুখার্জির চেষ্টা কি আপনি অস্বীকার করছেন? পশ্চিম বাংলা সৃষ্টিতে শ্যামাপ্রসাদ মুখার্জির অবদান কি আপনি অস্বীকার করছেন? আমি কাউকে শোনো, শ্যামাপ্রসাদ মুখার্জি, তুমি মনে করো শ্যামাপ্রসাদ মুখার্জি সেই একজন, যখন সবাই ফাঁসির মঞ্চে গান গাইছে, যখন সকলের তোমার হচ্ছে গিয়ে জেলে রয়েছে, শ্যামাপ্রসাদ মুখার্জি একমাত্র তখন তিনি
জেলে যাননি। কোথাও একটা আপনার ভুল বোঝাবুঝি হচ্ছে গান্ধীজি দাদা, জেলে, তাহলে আপনার নেহরুজি সঙ্গে আমি জেলে, আলোচনা করতে শ্যামাপ্রসাদ রাজি জি আছি। জেলে নয়। তাপস দা, আপনাকে আমি যথেষ্ট আরে শ্রদ্ধা আলোচনা করি। একদিন কেন, 10 দিন আমি বসবো। বলছি দাদা শুনুন, 10 দিন বসবো, আমি আপনাকে বিমল। যথেষ্ট শ্রদ্ধা করেই বলছি, আমি একদিন কখনো এই মেনে নেব না, স্টুডিওতে বাংলা মেনে নেয়নি বলে তোমাদের এই হাল হলো এই নির্বাচনে। আমি বলছি, তোমরা আমি নেতাজির বলছি। নাম সরিয়ে শ্যামাপ্রসাদ। তাপস দা, আপনাকে বলছি শুনুন, আপনি এবং আমাদের শিক্ষামন্ত্রী তিনি তো আলোচনা করতে বলো। চাইছেন সাভারকারকে নিয়ে। আপনারা দুজনে বসুন, আমি বসি, আলোচনা করি এই স্টুডিওতে 1 ঘন্টা। আমি চ্যালেঞ্জ করছি, আপনাদের ভুল কোথায় আমি ধরিয়ে দেবো। আমি চ্যালেঞ্জ আমি আসবো, আমি টেকিং দ্য আমি চ্যালেঞ্জ। সাভারকার প্রসঙ্গে আসছি না, I am taking the challenge. নির্দিষ্টভাবে যে সিলেবাস নিয়ে প্রশ্ন উঠছে বা যে পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে প্রশ্ন উঠছে তাতে আসছি না। ব্যর্থ তো তোমাদের চ্যালেঞ্জ দিল। আমি তো চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করেছি। I am accepting the একেবারে challenge. রাজনীতি- আমি চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট এই করেছি। রাজনীতির এই চ্যালেঞ্জ আমি চ্যালেঞ্জ আমি আমার অনুষ্ঠান একদম শেষে আমি একটা কথা বলি কুনাল, সেটা হচ্ছে সময় খুব কম। পরিষ্কার, ওয়েস্ট বেঙ্গলে যেটা চলছে সেটা হচ্ছে কম্পিটিটিভ সাইকোপ্যাথি। কে কতখানি একই অভিযোগ authority-র আপনাদের কাছে অভিযোগ উঠে আসছে। ভালো আমি হতে পারে, শুভময়দা এটা এবং psychopathy, আমি শুভময়দা এবং psychopathy পার্থদা একটা part। সেই ওয়ান লাইনার নেব এই গোটা আলোচনায়। একদম শুভময়দার কাছে আসবো, আগে পার্থদা, সময় একদম নেই। আমি কুণাল একটাই জিনিস বলবো যে এই আলোচনার থেকে যে কে কার থেকে শিখছেন প্রশ্নপত্র করা অথবা সিলেবাস তৈরি করা সেটা খুব অস্পষ্ট। সেটা তাপসদা পরে একদিন ভালো করে যদি বুঝিয়ে দেন বা বিমলদা, ভালো হবে যে তাপসদারা বিমলদাদের থেকে শিখছেন না বিমলদারা তাপসদাদের থেকে শিখছেন। আসবো। এইটুকুই আমার বলা। শুভময়দা সংক্ষেপে। বিজ্ঞানের থেকে সমাজবিজ্ঞান বা ইতিহাস কোথায় পিছিয়ে থাকে সেটা হচ্ছে যে বিজ্ঞান অনেক জায়গায় নিজের অসম্পূর্ণতাটাকে স্বীকার করে নেয়, আর সমাজবিজ্ঞান নিজের অসম্পূর্ণতাটাকে গুলিয়ে ফেলে যার যা মত সেইটা বলে সেই দাবিটাকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করে। এটাই হচ্ছে সমাজ। একেবারে আসবো, অনুষ্ঠান একদম সময় নেই, বিমলদা আমাদের হাতে সময় নেই। শুধু এটুকুই বলবো যে রাজনীতির চর্চা, রাজনৈতিক বিতণ্ডার ঊর্ধ্বে উঠে আজকের এই ডিবেট, যেখানে আমরা এই জিনিসটা বোঝানোর চেষ্টা করেছিলাম যে রাজনীতি কোনো কিছুর ঊর্ধ্বে নয়, রাজনীতির ঊর্ধ্বে কোনো কিছুই নয়, কিন্তু রাজনৈতিক বিতর্কগুলো জানিয়ে আজকে এই পরিস্থিতি তৈরি হচ্ছে। সব ক্ষেত্রে রাজনীতি কেন হবে? প্রথমত আপনাদের সকলকে ধন্যবাদ, চারজনকেই ধন্যবাদ, তাপসদা ধন্যবাদ, পার্থদা ধন্যবাদ, বিমলদা ধন্যবাদ, শুভময়দা। কিন্তু যেতে যেতে গোটা বিষয়টি নিয়ে TV9 বাংলা কিভাবে আপনাদের দেখাবো। পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় দুর্ভাগ্য সম্ভবত এটাই যে তার সবকিছুতেই পরতে পরতে জড়িয়ে আছে রাজনীতি। এমনকি চাকরির পরীক্ষাও তার থেকে মুক্ত নয়। প্রথমে ইউপিএসসি আর তারপরে ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিসের প্রাথমিক পরীক্ষার প্রশ্নপত্র ঘিরে বিতর্ক তুঙ্গে উঠেছে। ইউপিএসসির ক্ষেত্রে প্রতিবাদে সরব হয়েছিল তৃণমূল, আর রাজ্যের সিভিল সার্ভিস পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে কটাক্ষ করছে বিজেপি। কিন্তু আশ্চর্যের বিষয়, বিতর্ক থেকে দূরে থাকার সদিচ্ছা কোনো পক্ষেরই নেই। 4 মাস আগে রাজ্যের শাসক ও বিরোধী দলের মধ্যে সংঘাতের তীব্রতা তুঙ্গে উঠেছিল। ভোটের মরশুমে সেটা স্বাভাবিক, কিন্তু ভোট পর্ব চুকে বুকে যাওয়ার পরে তার জেট টেনে চলা শুধু অর্থহীন নয়, রাজ্যের সামগ্রিক প্রগতির পক্ষে মস্ত বড় অন্তরায়। দীর্ঘদিন ধরেই আমাদের রাজ্য সেই মূল্য চুকিয়ে চলেছে। সেই পরিস্থিতি পাল্টাতে রাজনৈতিক নেতাদের শুভবুদ্ধির উদয় হওয়া জরুরি। কবে হবে সেই বোধোদয়? ইউপিএসসি এবং WBCS বিতর্ক কিন্তু কোনো আশার আলো দেখাচ্ছে না।